নমস্কার, নর্থ ইস্ট নিউজ আপনাদের স্বাগত জানাই। আমি মাম্পি চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। পুজোর নামে জমি দখলের চেষ্টা ব্যবসায়ীর, আদালতের স্থগিতাদেশ উপেক্ষার অভিযোগ। রাঙ্গিরখাড়ি থেকে ক্যাপিটাল পর্যন্ত রাস্তা তৈরির কাজ নিম্নমানের হচ্ছে, অভিযোগ জেলা কংগ্রেসের। ভাগা শেরখান রোডে ভাঙল সেতু, 3টি লরি পড়ে ঝুলে। রাজ্য সরকারের বিভিন্ন বিভাগে তৃতীয় শ্রেণীর পদে নিযুক্তির পরীক্ষা আগামী 15 সেপ্টেম্বর রবিবার। কাছাড়ে প্রার্থীরা যাতে যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেন এর জন্য ব্যাপক ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন। এবারে সংবাদ বিস্তারিত। 1987 সালে কেনা জমির উপর দুর্গাপূজার আয়োজন করে সেই জমি দখলের চেষ্টা করেছেন উধারবন্দের ব্যবসায়ী সহ পূজা কমিটির সদস্যরা। এমনটাই অভিযোগ শিলচরের নিয়ন রোডের বাসিন্দা বিশ্বদীপ ঘোষ এবং তার পরিবারের সদস্যদের। বিশ্বদীপ গত বছর এর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এবং আদালত ওই জমিতে পুজো আয়োজন করতে স্থগিতাদেশ দিয়েছিল। তবু কমিটির সদস্যরা এবার পুজো আয়োজন করেছেন এবং বিশ্বদীপ ফের আদালতের দ্বারস্থ হয়েছেন। আইনজীবী সৌমেন চৌধুরী জানিয়েছেন, এই মাসের প্রথম সপ্তাহে আদালত পুলিশকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছে এবং 1 মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। তবে আদালতের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে কমিটির সদস্যরা ওই জমিতে প্যান্ডেল বানাতে শুরু করেছেন। সৌমেন চৌধুরী বলেন, তারা আদালতের 1 মাসের সময়কে সম্মান জানিয়ে মামলা করছেন না। তবে যদি পুজো কমিটির সদস্যরা এভাবেই দাদাগিরি করেন, তারা কমিটির সদস্যদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 111 ধারায় মামলা করবেন। নর্থ ইস্ট নিউজের বরাকভেলী ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমি সৌমেন চৌধুরী, আইনজীবী। আমার সঙ্গে বসে আছেন বিশ্বদীপ ঘোষ। উনি শিলচর নিয়ন রোডের বাসিন্দা। আমরা যে ঘটনাটা আপনাদের মাধ্যমে সবার দৃষ্টি আকর্ষণ করতে চাইছি, যে উনার মা উধারবন টাউনের, যদি দেখা যায় উধারবন সিভিল হসপিটালের পাশে, ঠিক পাশে পরগনা উধারবন মৌজা দুর্গানগর পঞ্চম খণ্ড, সেইখানে দ্বিতীয় রিজরিকা 119 নম্বর পাটার 891 দাগে 11 কাঠা 2 ছটা জমি আজকে না, দেখা যায় যে 1987 রেজিস্টার্ড দলিলে ক্রয় করিয়া উনি আছেন, সেই জায়গাটা দখলে আছে। বিগত 2018 ইংরেজি তারিখে সেই সিভিল হসপিটালের আশেপাশের বাসিন্দারা উনাকে রিকোয়েস্ট করেন যে এই জমিটাতে উনারা একটা ভালো করে দুর্গাপূজা করবেন। বাঙালি হিন্দু হিসাবে উনিও শেষে তাতে রাজি হয়ে যান এবং 18, 19, 20, 21 উনারা পূজা করেন। 2022-এ ওনাদের মা অসুস্থ হয়ে পড়েন। সেই অবস্থায় বলা হয় যে আপনারা পূজা করবেন, কিন্তু সেই ব্যক্তিগুলোর কথা না শুনে সেইবারও 2022-এও পূজা করে কোনো অনুরোধ ওনারা শুনেননি। তারপরে কিন্তু যেহেতু মাকে নিয়ে ওরা খুবই ব্যস্ত ছিল ওনার অসুস্থতার কারণে, উনি মারা যান 28/11/2022 ইংরেজি তারিখে। সেই সময়ে ওনারা কোনো আইনি পদক্ষেপ নেননি, শুধু এটাই বলে দিয়েছেন যে এইবার তোমরা পূজা করে নিয়েছো, নেক্সট বার থেকে আপনারা পূজা করবেন। ফার্স্ট ওরা দুর্গাপূজা কমিটি আপনার সিভিল হসপিটালের তারা সব কইলা যে আমরা পূজা করতাম, আমরা আগে গলির মুখে করি, তোমার জায়গা যখন খালি আছে আমরা একটু পূজা করবার। তো তাই আমি আমার মার পারমিশন নিয়ে, মায়ে বলে যে করতো, যখন তারা স্যার একবার করতে দিল। তো একবার করার পরে তারা নেক্সট সেকেন্ড ইয়ার 2019-এ তারা আমার কাছে আবার অ্যাপ্রোচ করলো যে একবার করলে তো 3 বার করতে লাগে, আমরা বাঙালির হিসাবে যে 3 বছর করতে লাগে দুর্গাপূজা। তো সেইভাবে তারা 2018, 19, 20 পূজা করলো, আমরা কইলো 21-এও কইলো যে একটা বার আর কইলে লাস্ট 18 আমরা নিজের জায়গা দেখি আমরা ব্যবস্থা করবো। 2022-এ তারা আর আমার না কইলো না জানাইলো যে পূজা করতেছি। 2022-এ আমিও ব্যস্ত আসলাম আমার মার ট্রিটমেন্টের ইয়েতে, তখন না কইয়ে তারা পূজা করলো। পূজা করাতে আবার একটু কিরকম লাগলো যে একবার তারা মুখের কথা কইলো না, আমার মাও এক্সপায়ার্ড হয়ে গেলা নভেম্বর মাসে। তখন আমি তাদেরকে বললাম যে 2023 থেকে পূজাটা বন্ধ করো, আর পূজাটা
তোমরা আগে যেখানে জায়গা করতে এইভাবে এখানেই করো বা অন্য নতুন কোনো জায়গা দেখো। তো তারা কোনো কিছু আমার কথা রেসপন্স করলো না। আমি 23শে এপ্রিল দিকে একবার গেলাম, গিয়ে দেখলাম যে তারা সেই পুজোর স্ট্রাকচারটা যেটা আছে, যেটা পূজার স্ট্রাকচারটা পুরো স্ট্রাকচারটা রয়ে গেছে। আমি তারা পুরো স্ট্রাকচারও খুললেন, এরকম যেরকম প্রত্যেকবার পূজা পুরো স্ট্রাকচার তো খুলিলাম, খুলে আমার ফেন্সিং আবার সামনে দিকে লাগানো, 3 নদী বাউন্ডারি ওয়াল দেওয়া আমার নিজস্বই, আর সামনে আমি ফেন্সিং ইয়ে করিয়ে রাখা আসলো। আমি আমার জায়গা আমার ভাবে এইভাবে করিয়া তো যেরকম তোমরা প্রত্যেকবার করে দিবার দিকে কোনো কিছু করছো না, ওনার কর্ম বা করতেছি বা এইভাবে কথাবার্তা। আমি বললাম যে না, স্ট্রাকচারটা খুলো, খোলার পরে আমরা দেখি কি করতে পারি। না এবার তো পূজা হইতো না, 23শে যখন তোমরা 22শে আমরা জিজ্ঞাসা না, আর 23শে তোমরা আবার করতেছো, তখন তারা বললেন একটা মিটিং আমরা একটা অর্গানাইজ করি, আপনার লোক একটু কথাবার্তা আছে। তো কথাবার্তা হওয়ার পরে তারা বললাম কই করতে মিটিং। তো আমরা এখানে উদারবন্দের মিস্টার শঙ্করের বাড়িতে মিটিং হইলো। মিটিং হওয়ার মধ্যে এখানে বোঝা গেল যে তার জায়গাটা লাগেই দুর্গাপূজা করবার লেগে। তাই বলছি তোমরা যখন দুর্গাপূজার লেগে জায়গা লাগে, তো আমার গার্জিয়ান ব্যাপারে আমি জিজ্ঞেস করবো। গার্জিয়ান আমার লগে বাবা গেছিলাম, তো বাবার কথা বললো কি তোমরা উদ্দেশ্যটা কি? তো বলে যে না, আমরা একটা অ্যামাউন্ট দিব, এই অ্যামাউন্টটা তুমি রাখি তো জায়গার বিনিময়ে। আমি বলছি জায়গা বিক্রি করবো না এটা তো চিন্তা করতে হবে। আচ্ছা ঠিক আছে, কি কত কি রেট আপনারা দেবেন? সামথিং একটা এমন একটা অ্যামাউন্ট বলে এটা জলের রেট। তো আমি বললাম এটা তো হয় না, এরকম যত মার্কেট রেট আছে তার মার্কেট রেট থেকে লাগে আপনি 10% 20% কম নেই। এটা পুজোর ব্যাপার যখন আসে তাতে তো আমরা কোনো ইয়ে নাই, কিন্তু আমরা বিক্রি করার কোনো প্ল্যানই আসবো না। যেমন তারা এইভাবে আমরা পুরুষগুলো এই রেটে দিতে লাগবো বা এইভাবে করতে লাগবো, বললাম না এইভাবে তো হয় না। তারপর দিন নেক্সট দিন গিয়া দেখি, 2 দিন পরে মিটিংয়ে আমরা কোনো এগ্রি করলাম না। পরে 2-3 দিন পরে গিয়া দেখি আমার সামনে দিকে পুরো টিনের ফেন্সিং করে দিয়েছে ওরা। ফেন্সিং করে একটা সব ফ্লেক্স বোর্ডের মধ্যে লাগানো, দুর্গাপূজা সার্বজনীন দুর্গাপূজা কমিটি, উদারবন সিভিল হসপিটাল দুর্গাপূজা কমিটি লিখিয়া একটা বোর্ড লাগানো। আর এস্টাবলিশমেন্ট অনেকের আগে 1990 সামথিং ইয়ারে লাগানো হয়েছে। বললাম পুজো তো স্টার্টই করলো 18 থেকে এখানে, এর আগে গল্লির মুখে করতো, হঠাৎ করে দেখি দেখা যায় যে এটা আমার কাছে আমার টোটাল। তারপরে আমি স্টেপ নিলাম যে না, আমি টাইমের স্টেপ লই। আমি কোর্টের মধ্যে আমি আমার স্যার অ্যাডভোকেট স্যারের কাছে আইলাম, তাই বলে যে না, এটা তোমার জমি যখন আছে তুমি আমার সব পেপারসগুলো দাও। পেপারসগুলো দিয়ে সব কিছু সাবমিট করলাম। সাবমিট করার পরে আমরা ইনজাকশন পাইলাম যে আমরা সব জমাবন্দির কাগজ, মিউটেশনের কাগজ, দলিলের কাগজ, খাজনা পেপার, এভরি পেপার ইভিন জায়গা আমরা ব্যাংকের মধ্যেও রাখা আসতো। ব্যাংক পেপার ওয়ার্ক পুরো ঠিক আছে বলে আমরা ব্যাংক থেকে লোনও লইছি। ব্যাংক লোন আমরা 2012-13 ক্লিয়ারও করছি। আমরা এগুলো সব মেনশনও করে দিচ্ছি। আর ফার্স্ট ইয়ার পেপিলে আমরা কোর্ট থেকে এটা পাইয়া লিছি যে আমরা ইনজেকশন লাগানো আছে। এবার সেম দেখি 23-এর মধ্যে আমরা কোনো কিছু স্টেপ লইলাম ইনজেকশন পাওয়ার পরে, যেহেতু পূজা স্টার্ট করে লিছি আমরা আর কোনো অবজেকশন দিছি না। 24 আমরা জানাই রাখছি যে কোনো পূজা করিও না, বা যেহেতু ইনজেকশন লাগানো আছে কোনো ইয়া করিও, কোনো স্টেপ নিও না। তারা দেখি আবার সেইভাবে পূজা করতেছে, স্ট্রাকচারটা আবার খুলছে না, সেম 2022-এর মধ্যে স্ট্রাকচার না করিয়া তারা এবারও পূজা করতেছে। যেখানে ইনজেকশন লাগানো আছে ওই জিনিসটাই আপনারা বলতে চাই। রাঙ্গিরখাড়ি থেকে ক্যাপিটাল পর্যন্ত রাস্তা তৈরির কাজ নিম্নমানের হচ্ছে বলে অভিযোগ জেলা কংগ্রেসের। শুক্রবার রাতে রাস্তার কাজ চলাকালীন শিলচর জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল কাজ দেখতে আসেন। ওই সময় NHIDCL এর ডেপুটি জেনারেল ম্যানেজার গৌরাঙ্গ দেউরঘড়িকে উপস্থিত থাকতে বলেছিলেন কংগ্রেস। রাস্তা কেন ফুটপাথ থেকে ফুটপাথ হচ্ছে না, কেন স্পেসিফিকেশন মেনে পিচ ঢালা হচ্ছে না, কেন হচ্ছে না গ্রেডেশন ও তাপমাত্রার যাচাই, কংগ্রেসীরা এসব প্রশ্নে চেপে ধরেন গৌরাঙ্গকে। জেলা সভাপতি অভিজিৎ পাল বলেন, রাস্তার কাজ অতি নিম্নমানের হচ্ছে, সঠিকভাবে কাজ করার দাবি রাখেন প্রশাসনের কাছে এবং রাস্তার কাজ অতি নিম্নমানের হওয়ার তীব্র ক্ষোভ প্রকাশ করেন জেলা কংগ্রেস কর্মীরা। নর্থ ইস্ট নিউজের বরাকবিল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। अभी तो क्या इन्होंने कहा जो स्टार्ट बना हुआ है ना, अभी उसका बाद पूरा चुका हो गया, एक हाफ पूरा हो गया, एक हाफ पूरा हो गया, तो क्या करेगा? कमर लगा के सिलाई मार देगा, तो ऐसा अच्छा रहेगा क्या? ये नया काम हो रहा है तो एक काम होना चाहिए। শিলচর জেলা কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে দুপুরবেলা NHIDCL এর অফিসে আমরা গেছিলাম। উনি NHIDCL এর DGM কথা দিয়েছিলেন যে আজকে রাত্রে 11টার সময় এখানে আমরা সরজমিনে তদন্ত করে দেখার জন্য রাস্তার কাজ কীরকম চলছে। আমরা জানতে পারলাম প্রায় 3.25 কোটি টাকার কাজ, কিন্তু কাজের যেভাবে নিম্নমানের কাজ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে যদিও DGM বলছেন যে আগামী 1 বছর পর্যন্ত কাজের দায়িত্বে ওনারা থাকবেন, কাজের গ্যারেন্টি দিবেন, কিন্তু এই 3.25 কোটি টাকার কাজের বর্তমানে এই করার সাথে সাথেই ভেঙে যাচ্ছে। এটা 1 বছর চলবে কিনা জানি না, কিন্তু আপনারা জানেন যে আজকে 2 কোটি 3 কোটি টাকা শিলচরের স্যাংশনের জন্য মানে অনেক কাঠখড় পোয়াতে হয়।
এত টাকা স্যাংশন যখন হয়েছে আমরা ভাবছিলাম যে একটা ভালো রাস্তা হবে। আজকে যেরকমভাবে শিলংপট্টির রাস্তা আজকে 12 বছর ধরে আপনার সিসি ব্লকের রাস্তা হয়েছে, 12 বছরে কিছু হয়নি। আজকে ন্যাশনাল হাইওয়ের রাস্তা সিসি ব্লক হয়েছে আজকে 12 থেকে 13 বছর পর্যন্ত চলছে। আজকে ঠিক এইভাবে আপনারা দেখবেন বিভিন্ন রাস্তা আজকে 12 বছর 13 বছর ধরে কাজ চলছে, অথচ তারা 1 বছরের গ্যারান্টি দিয়ে যে কাজ করছে, এই কাজ করে যাওয়ার সাথে সাথে কাজগুলো রাস্তাগুলো ভেঙে যাচ্ছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা এটা নিয়ে যতটুকু সম্ভব আমরা কালকে ডিসির সাথে দেখা করব, প্রয়োজনে আমরা এটার এনকোয়ারি চাইব যে যাতে রাস্তার কাজটা ভালো হয় এবং আগামী পূজা না শুধু এই রাস্তা যাতে 3 কোটি টাকার কাজে আমরা আগামী দিনে যাতে অন্তত 2-3 বছরের জন্য যাতে এই কাজটা স্থায়ী হয়। বিশেষ করে একটা জিনিস আমরা দেখলাম, সাধারণত আমরা বাইরে দেখেছি যে রাস্তার যখন কাজ হয় পুরানা কাজগুলাকে কুড়ে পুরানা কাজটা সরিয়ে পুরানা পিচ সরিয়ে তারপরে পিচ করা হয়। এটাতে কি হয়, আজকে অনেকেই এরকম বারবার যখন এটা পিচ হতে থাকে বা রাস্তার কাজ হতে থাকে, এই রাস্তার পাশে যেসব বাড়িঘর থাকে এই বাড়িঘরগুলা রাস্তার নিচে চলে যায়। আমরা এই শিলচরের মতো জায়গায় দেখি একদম কন্ট্রাক্টররা সহজ উপায়ে একটা পিচের উপর একটা পিচ করতে থাকে। এরকম করতে করতে আজকে 20-30 বছর অনেক বাড়ি আছে যেটা 5-10 ফুট নিচে নেমে গেছে। আমরা আপনাদের মাধ্যমে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হোক, জেলা প্রশাসক হোক, আমরা অনুরোধ করব যাতে সত্যিকার অর্থে যেরকম কাজ হওয়া উচিত, জনস্বার্থে যেরকম কাজ হওয়া উচিত যাতে এরকমভাবে হয়, মানুষ যাতে এরকম যন্ত্রণায় ভুগতে না লাগে। ভয়ঙ্কর দুর্ঘটনা, ভাগা শেরখান রোডের আরসিসি সেতু ভেঙে 3টি লরি ঝুলে পড়ে। শুক্রবার রাত 8:30টা নাগাদ ভাগা বাজারের পাশে রুকনি নদীর উপর শেরখান রোডের আরসিসি সেতু ভেঙে একটি লরি সহ 2টি টিপার ঝুলে পড়ে, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা যায় সেতুর উপর দাঁড় করে রাখা ছিল সিমেন্ট বোঝাই 12 চাকার লরিটি। তার পাশ দিয়ে শেরখান দিকে পাথর বোঝাই 2টি টিপার যাওয়ার সময় এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে। 3টি লরি সেতু ভেঙে নদীতে পড়ে যাওয়ার সময় পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয়দের বক্তব্য, অত্যধিক বোঝার দরুন সেতু ভেঙে যায়, সেতু তার বহন ক্ষমতার অধিক হয় এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটে। সেতু ভেঙে যাওয়ায় ধলাইয়ের বৃহৎ অঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু দের প্রতিবেদন। আমাদের এখানে যে পাকা শেরখান যে রোড আছে, এই রোডের প্রথম যে ব্রিজটা অত্যন্ত ভালো, তবে আমরা এখানে একটা অসুবিধা হয়, ডেইলি এনে আর ওভারলোডের গাড়ি পার্কিং করে রাখি দিই। যেমন কালকের অ্যাক্সিডেন্টও আপনার একটা সিমেন্ট লোড বড় লরি 12 চাকার আনিয়া পার্কিং করিয়া রাখা ছিল। ওই সময়ও 2টা ডাম্পার গাড়ি পাথর লোড লইয়া আইছে, আমরা এখানে কাজ চলে, তারাও একসঙ্গে আইছে, যার ধরুন ব্রিজটা ভাঙ্গিয়া লইয়া নিচে পড়ছে গাড়ি। ব্রিজটা খুব ভালো ছিল কিন্তু ওভারলোডের কারণে ব্রিজটা ভাঙ্গিছে। সম্পূর্ণ আমি দায়ী করবো যে ড্রাইভার হকলর ত্রুটির কারণে আমরা এই অবস্থাটা হয়েছে। এই ব্রিজটা কবে হয়েছে? এই ব্রিজটা 2002 হয়েছে, 2 কমপ্লিট হয়েছে, 2-3 ওই সময়ও কমপ্লিট হয়েছে আমরা এই ব্রিজটা। এটা কোন দিকে কানেক্টেড থাকে? এই ব্রিজটা তো আপনার এই রাস্তাটা আপনার মিজোরাম গেছে, বহুত গুরুত্বপূর্ণ রাস্তা। এটার নাম হইল গিয়া বাগা শেরখান রাস্তা, মানে মিজোরাম শেরখান গিয়া এই রাস্তাটা লিঙ্ক হয়েছে। এত গুরুত্বপূর্ণ রাস্তা এটা। কালকে ভাঙছে কোন সময়? রাত্রে 8:30। এখানে যেহেতু এটা ভাঙছে, এখন যোগাযোগ ব্যবস্থা কি এখন তো বিচ্ছিন্ন, কোনো অবস্থাও নাই। আমরা তো আজকের দিন দেখি কীটা ব্যবস্থা হয়, এখনও কোনো ব্যবস্থা নাই, বিচ্ছিন্ন অবস্থায়। প্রায় 5 থেকে 7 হাজার বাচ্চা জয়েন পার ডে। আমরা রিভারও আইতে লাগে স্কুল করবা। আজকের দিন তো স্কুল বন্ধ আছে, তো কালকে থেকে তো স্কুল খোলা। আচ্ছা, যেহেতু সামনে মিজোরাম বা যেহেতু বাণিজ্যিক ব্যবসা, হ্যাঁ ক্ষতি হবে না? এটা ক্ষতি তো, এটা যদি একদিন বন্ধ থাকে তে আমার মনে হয় কয়েক লক্ষ টাকা লোকসান হবে সরকার। এটা বাণিজ্যিক রাস্তা, এটা দিয়ে আপনার মণিপুর অন্তরাজ্যের লোকে এটা লিঙ্ক রাস্তা। আচ্ছা, এমনি কোনো গাড়ি ড্রাইভার এনজয় হয়েছে? ওইসে শুনছি, কিন্তু আমরা তো দেখছি না। রাত্রে তো আর ব্রিজের নিচে যাওয়া গেছে না, এরপরে তো গাড়ির মালিক সকল আইসন উঠাইয়া নিজই। এই গাড়িগুলো আমার মনে হয় ডাম্পার যে 2টা, এটা আমরা লোকেলের গাড়ি, লোকেলের কন্ট্রাক্টরের গাড়ি, তাই নৌ রাস্তা কাজও কতটা টান গাড়ি। সিমেন্ট গাড়িটা তো বাইরের থেকে আইসে, জানি না এটা মেঘালয়ের গাড়ি হইব। ও ওভারও সিমেন্ট গুদাম আছে, আমরা ব্রিজটা ছাড়িয়াও যে গুদাম আছে সিমেন্টের, এই গুদামও খালি হইতো গাড়িটা ওখানে উপরে রাখা আসলো আর উপরে পার্কিং করা আসলো গাড়িটা, যার ধরুন আমরা এত বড় ঘটনাটা করছি। শুনি আর এটা 40 টন লোড আছে গাড়ি, 12 চাকা
গাড়িটা কি পুলিশে সিজ করছে না? এখনো তো গাড়িটা নিচে রয়েছে, উঠাইলে তো সিজ করবো কিনা জানি, আর না সিজ তো আমার মনে হয় করবো। রাজ্য সরকারের বিভিন্ন বিভাগে তৃতীয় শ্রেণীর পদে নিযুক্তির জন্য পরীক্ষা গ্রহণ করা হবে আগামী 15 সেপ্টেম্বর রবিবার। কাছাড়ে এই পরীক্ষা গ্রহণ এবং প্রার্থীরা যাতে যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারেন এর জন্য ব্যাপক ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন। শুক্রবার জেলা প্রশাসনের তরফে জেলা শাসক রোহন কুমার ঝা এবং পুলিশ প্রশাসনের তরফে অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন সহ অন্যান্য আধিকারিকরা পরীক্ষার প্রস্তুতি নিয়ে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরেন। তারা জানান, কাছাড় জেলায় 157টি পরীক্ষা কেন্দ্রে এবার পরীক্ষায় বসার কথা মোট ৭৫,৭০৭ জন প্রার্থীর, এর মধ্যে 8,049 জন করিমগঞ্জ জেলার, হাইলাকান্দির 19,119 জন এবং বাকিরা কাছাড় জেলার। 157টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে 56টি রয়েছে শিলচর পুরো এলাকায়, বাকিগুলি বাইরে। আর সব মিলিয়ে 19টি পরীক্ষা কেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। এমনিতে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তা রক্ষার জন্য থাকবেন একজন করে পুলিশের এসআই বা এএসআই, তাদের সঙ্গে থাকবেন আরো 6 জন করে কনস্টেবল। আর স্পর্শকাতর কেন্দ্রগুলিতে অতিরিক্ত হিসেবে মোতায়েন করা হবে আধা সামরিক বাহিনীর জওয়ানদেরও। আধিকারিকরা জানান, প্রার্থীরা পরীক্ষা কেন্দ্রে যাতে নির্ধারিত সময়ের আগে পৌঁছাতে পারেন তা নিশ্চিত করতে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তারা জানান, 2022 সালে এই পরীক্ষার দিন দেখা গেছে ব্যাপক যানজটে ফেঁসে ভুগতে হয়েছে অনেক প্রার্থীকে। এ কথা মাথায় রেখে এবার যানজট নিয়ন্ত্রণে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া প্রার্থীদের জন্য শিলচরের বিভিন্ন স্থানে রাখা হবে প্রচুর সংখ্যক অটো এবং ই রিক্সা। জেলা শাসক বিশেষত করিমগঞ্জ এবং হাইলাকান্দির প্রার্থীদের যতদূর সম্ভব আগের দিনই শিলচরে চলে আসার অনুরোধ জানিয়েছেন। এই অনুরোধ জানিয়ে তিনি বলেন, সবার পক্ষে হয়তো আত্মীয়ের বাড়িতে থাকা সম্ভব নয়, তাই যারা হোটেলে থাকবেন তাদের কথা ভেবে ভাড়া না বাড়ানোর জন্য সতর্ক করে দেওয়া হয়েছে হোটেল মালিকদের। এছাড়া যানজট এড়াতে পরীক্ষার দিন সকালে জেলায় বিভিন্ন রাস্তার পাশে থাকা বাজার বন্ধ রাখা হবে বলেও তিনি জানান। সঙ্গে তিনি জেলাবাসীর প্রতি অনুরোধ জানান, খুব জরুরি প্রয়োজন ছাড়া পরীক্ষার দিন সকালে রাস্তায় ভিড় এড়ানোর জন্য কেউ যেন বাইরে বের না হন। নর্থ ইস্ট নিউজের বরাক ভিলেঞ্জার সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। एक नोटिस मिला होगा जो हम लोगों ने दिया है अपने DIPR की तरफ से। इसमें पहला पॉइंट है कि असम पब्लिक एग्जामिनेशन मेजर्स फॉर प्रिवेंशन ऑफ अनफेयर मीन्स इन रिक्रूटमेंट एक्ट 2024। इसका एक सेक्शन 10(1) है, जिसमें अगर कोई भी एग्जामिनेशन में अनस्क्रपलस मीन्स या फिर किसी भी तरह की चीटिंग का कोशिश करता है तो ही विल बी पनिशेबल विद imprisonment for a term which may extend up to 3 years. This notification has been put outside all the examination centers in form of flexes. We have also given this section wide publicity through newspapers. The second most important thing is that only these items are allowed inside the examination hall: blue या black pen, pencil, admit card, ID card and cash. Apart from these 4 items, nothing is allowed inside the examination hall. तो last year हम लोग को बहुत प्रॉब्लम हुआ था, कुछ लोग बाइक से आए थे तो उनके बाइक का चाबी हम लोग को स्टोर करने का सुविधा था नहीं, तो हम लोगों ने उनको बाहरी टेबल पे रखा था। कुछ लोगों का मिसप्लेस हुआ। इस बार हम लोगों ने सेंटर के इंचार्जेस को रिक्वेस्ट किया है कि वो वॉलंटरली अपने सेंटर्स के बाहर जो 2-3 शॉप्स हैं उनको एंगेज करें और एक नॉमिनल रेट पे बच्चों को एक सुविधा दें। दिस इज नॉट एन ऑब्लिगेशन बट वी हैव ट्राइड दैट विल डू दिस फ्रॉम आवर पार्ट। थर्ड पॉइंट है ट्रेन्स का। देखिए, रोड्स हमारे चौक रहेंगे उस दिन। आप समझिए 75,000 लोग एग्जाम देंगे, उसमें से 19,119 लोग हैलाकांडी से आ रहे हैं और 8,049 मतलब 19,119 फ्रॉम हैलाकांडी, 8,049 फ्रॉम करीमगंज। अपार्ट फ्रॉम दिस 20,000 पीपल विल बी देयर इन करीमगंज इटसेल्फ, जिनका सेंटर वहीं पड़ा है। इसके अलावा हमारे खुद के 48,000 लोग रहेंगे। लास्ट ईयर आपको याद है हमारे बदरपुर पॉइंट पे चौक हो गया था ट्रैफिक, जो इस साल भी होगा, क्योंकि रोड से कैपेसिटी ऑलरेडी बहुत ओवरबर्डन है। उसके ऊपर से 1 लाख लोग तकरीबन और उस दिन मूव करेंगे। अगर हम एज्यूम करें कि 75,000 के 1/3 लोग भी अपने साथ एक गार्जियन को लाते हैं तो 1 लाख लोग मोर मतलब ज्यादा रोड पे रहेंगे। तो आप लोगों के माध्यम से एक रिक्वेस्ट है, अगर आप लोग ये मैसेज दें कि 15 तारीख के सुबह कोई बेकार के घर से ना निकले, जो भी काम है उसको आप अगर 11 बजे के बाद के लिए पोस्टपोन कर देंगे तो हमारे कैंडिडेट्स को बहुत सुविधा होगा। और ये कैंडिडेट्स कौन है? ये हमारे ही लोकल लोगों के बच्चे हैं, ये हम आप सबके बच्चे ही हैं। ये एग्जामिनेशन स्टेट लेवल है। अगर सिलचर में उनको ट्रैफिक के चलते प्रॉब्लम होता है या फिर करीमगंज से यहाँ आने में या फिर करीमगंज जाने में प्रॉब्लम होता है तो ये तो आप जानते हैं मेरिट लिस्ट जो बनेगा उसमें ये सब अकाउंट नहीं होता है। तो हमारे ही अगर हम सहयोग करेंगे तो हमारे बच्चों का रिजल्ट ऑटोमेटिक अच्छा होगा। तो ये आप लोग से एक रिक्वेस्ट है कि जो भी सुबह का काम है उसको प्लीज 11 बजे के बाद पोस्टपोन कर दीजिए। उस दिन सुबह
हमारा कोई फिश मार्केट या वेजिटेबल मार्केट टाउन का खुला नहीं रहेगा सुबह। फिश मार्केट जितने मार्केट्स हैं जो रोड्स को क्लॉग करते हैं उस दिन केवल 15 तारीख के लिए। वेजिटेबल मार्केट भी नहीं 15 तारीख के सुबह नहीं खुला रहेगा, 14th को रहेगा, 16th को रहेगा, 15th को नहीं रहेगा। फिर हमारा सदर घाट ब्रिज का मेंटेनेंस चल रहा है, वो भी खुला रहेगा 14th और 15th को। आज शायद बंद है, लेकिन 14-15 को वो ब्रिज खुला रहेगा, उसके बाद फिर बंद हो जाएगा फॉर रिपेयर दुर्गा पूजा के लिए। हम लोग को 6 स्पेशल ट्रेन दिया गया है। देखिए ट्रेन जैसे रिलायबल कुछ नहीं है, ट्रेन पे कोई ट्रैफिक का बंदिश नहीं होता, ट्रेन अगर निकलता है तो आता ही है और विद इन दैट टाइम फ्रेम आता है। तो हम आप लोग के थ्रू एनकरेज करना चाहते हैं कि जितने ज़्यादा लोग आप लोग ट्रेन से ट्रांसपोर्ट करवाएं उतना उनके लिए भी अच्छा है, हमारे लिए भी अच्छा है। हमारा एक स्पेशल ट्रेन आ रहा है 14 सितंबर को 8 बजे करीमगंज स्टेशन से खुलेगी और 14/9/2024 8 PM डिपार्चर फ्रॉम करीमगंज एंड ऑन 15/9 अर्ली मॉर्निंग 4 AM डिपार्चर फ्रॉम करीमगंज। ये 2 ट्रेन हमारे करीमगंज से हैं, एक 14 के रात को 8 बजे, एक 15 के सुबह 4 बजे। 4 ट्रेन हैं जबीरा से, ये हमारा ज़्यादा लोड हैलाकांडी में है तो वहाँ पे डबल ट्रेन दिया गया है। 14 तारीख को 3 टाइम में ट्रेन निकलेगी, 14 सितंबर 3 टाइम है जब ट्रेन निकलेगी जबीरा से, सुबह 10 बजे, शाम को 6 बजे। দক্ষিণ হাইলাকান্দি বলদাবলদি নন্দগ্রাম জিপির খাটানালা গ্রামের মুজিবুর রহমান বড়ভূঁইয়া নামের একজন সহজ সরল ব্যক্তি, তিনি কাড়িছড়া বাজারের নিকটবর্তী অলইছড়া স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কাটলিছড়া শাখার সেখানে নিজ গ্রামেরই শাহাবুদ্দিন বড়ভূঁইয়া নামের এক ব্যক্তির সহযোগিতায় ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিলেন। কিন্তু মুজিবুর রহমান বড়ভূঁইয়ার সরলতার সুযোগ নিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় ফর্ম ফিল আপ করতে মুজিবুর রহমান বড়ভূঁইয়ার মোবাইল নাম্বার না দিয়ে প্রতারক শাহাবুদ্দিনেরই ফোন নাম্বার দিয়ে দিয়েছেন। অ্যাকাউন্ট খোলার কিছুদিন পর পোস্ট অফিস থেকে ফোন আসলো যে এটিএম কার্ডটি পোস্ট অফিসে এসেছে সেখানে থেকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু প্রতারক শাহাবুদ্দিন বড়ভূঁইয়া তিনি মুজিবুর রহমান বড়ভূঁইয়া সেজে এটিএম কার্ডটি পোস্ট অফিস থেকে নিয়ে আসেন এবং এটিএম এর পিন নির্মাণ করে এটিএম কার্ড দিয়ে 10,000 টাকা তুলে নেন প্রতারক শাহাবুদ্দিন বড়ভূঁইয়া। এই টাকাটা কে তুলেছে মুজিবুর রহমান তার কোনো সন্ধান পাননি, এমনকি এই অ্যাকাউন্টে মুজিবুর রহমান বড়ভূঁইয়ার জব কার্ডের টাকাও বেশ কয়েকবারের আত্মসাৎ করেছে বলে জানিয়েছে মুজিবুর রহমান বড়ভূঁইয়া। এখন পর্যন্ত মুজিবুর রহমান বড়ভূঁইয়ার এটিএম কার্ড প্রতারক শাহাবুদ্দিনের কাছে রয়েছে। প্রতারক শাহাবুদ্দিনের কাছ থেকে এটিএম কার্ড নিয়ে আসার কথা বললে শাহাবুদ্দিন সম্পূর্ণ অস্বীকার করেছেন। ব্যাংক অ্যাকাউন্ট খোলার কয়েক মাস পর যখন মুজিবুর রহমান বড়ভূঁইয়া বুঝতে পারলেন যে তিনি প্রতারণার শিকার হয়েছেন, তখন আইনের দ্বারস্থ হয়েছেন। গত 5/9/2024 ইংরেজি তারিখে জামিরা পুলিশ ফাঁড়িতে একটি এফআইআর দায়ের করেছেন প্রতারক শাহাবুদ্দিন বড়ভূঁইয়ার উপর। মুজিবুর রহমান বড়ভূঁইয়ার ন্যায় বিচার পাওয়ার জন্য আজ হাইলাকান্দি পুলিশ সুপার লীনা দলের কাছেও আরো একটি এফআইআর দাখিল করেছেন। নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন। আপনার আমার এটিএম নিয়ার হেড শাহাবুদ্দিনের টাকা তুলিছে 10,000 এটিএম দিয়ে। কে তুলছে টাকা? শাহাবুদ্দিনের বাড়ি কেন? খাটানালা এনসি। আচ্ছা, মানে কোন সিএসপি থেকে বা কোন ব্যাংক থেকে তুলছে টাকাটা? অলইছড়া ব্যাংক থেকে। ব্যাংকের মালিকের নাম জানা আছে? কিতা নাম? নজম। আচ্ছা, ঘটনা কেমন আগে হয়েছে? এটা 7 বছর আগে। কেমন টাকা গেছে? 10,000 হয়েছে আমার। আপনি কিটা এফআইআর বসলেন তার নামে? আমি 1 বছর আগে থানাতে এফআইআর করলাম। থানা দরিয়া বিচারে হিসাবে আর আহিছে ছুটিয়া, বাদে বিচারে আর হিসাবে বইছে নাহে। এখন আবার আমি করলাম, করার বাদে ও থানায় নিয়ে আর রাইতে রাইতেও ছাড়িচ্ছে, রাইতেও দরিয়া রাইতে রাইতেও ছাড়ি। কোন থানাতে এফআইআর করছিলাম? জামিরার থানা। আচ্ছা, টাকাটা মানে আপনি ফিরিয়ে পাইছেন না? টাকাটা আমি আর ফিরিয়ে। এখন আপনি কিতা কইতে চাইছেন? এখন আমি ও এফআইআর করছি যে নিয়া বিচার চাইতাম ওরিও। ঠিক আছে, আপনার নাম কিতা? মুজিবুর রহমান বড়ভূঁইয়া। বাড়ি কোন জায়গা? খাটানালা এনসি। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। পুজোর নামে জমি দখলের চেষ্টা ব্যবসায়ীর, আদালতের স্থগিতাদেশ উপেক্ষার অভিযোগ। রাঙ্গিরখাড়ি থেকে ক্যাপিটাল পর্যন্ত রাস্তা তৈরির কাজ নিম্নমানের হচ্ছে, অভিযোগ জেলা কংগ্রেসের। ভাগা শেরখান রোডে ভাঙল সেতু, 3টি লরি পড়ে ঝুলে। রাজ্য সরকারের বিভিন্ন বিভাগে 3য় শ্রেণীর পদে নিযুক্তির পরীক্ষা আগামী 15 সেপ্টেম্বর রবিবার। কাছাড়ে প্রার্থীরা যাতে যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেন এর জন্য ব্যাপক ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।